আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী এবং যারা সামনে আসছে পরীক্ষা দিবে তোমাদের জন্য পল্লী সাহিত্যের পুরোপুরি একেবারে ব্যাখ্যামূলক আলোচনা নিয়ে এলাম এবং কি তোমাদের নতুন বইয়ের মধ্যে পিডিএফটি খুবই বাজে এসেছে, মানে পিডিএফ এর মধ্যে লেখাগুলো ভালো করে দেখা যাচ্ছে না, তাই আমি তোমাদেরকে পুরাতন পিডিএফ এর সাথে মিল করে পড়ানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ যেসব বিষয়গুলো পরীক্ষা আসবে সেগুলো আমি তোমাদেরকে বলে দিব। এখানের মধ্যে থেকে যেসব লাইনগুলো মিলবে না, যেমন লেখক পরিচিতিটা কিছুটা বদলানো হয়েছে, যতটুকু এখান থেকে মিলে অতটুকু এখান থেকে পড়াচ্ছি, বাকি অংশটা এখান থেকে পড়াবো। এখান থেকে তোমাদের যেসব লাইনগুলো লেখক পরিচিতি দাগানোর প্রয়োজন তা তোমরা এখান থেকে একটু অনুমান করে দাগাতে পারবে। আমি তোমাদেরকে ডিরেক্ট নতুন বই থেকে পড়াই। মোহাম্মদ শহীদুল্লাহ 10 জুলাই 1855 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় বসিরহাট মহকুমা পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। এটা একটু ধারণা নিয়ে নিবে, তোমাদের জন্য প্রয়োজন আছে। তিনি কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃত BA অনার্স পাস করেন, সেটা একটু মোটামুটি মনে রাখলে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি তুলনামূলক ভাষাতত্ত্বে MA ডিগ্রি লাভ করেন। মোহাম্মদ শহীদুল্লাহ প্যারিসের সেরবন বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে ডিপ্লোমা ডিলিট লাভের গৌরব অর্জন করেন। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই লাইনটা মনে রাখবে। তিনি বাংলাদেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় বাংলা ভাষা সাহিত্য অধ্যাপক এবং অধ্যক্ষ স্বরূপ নিয়োজিত ছিলেন। অসামান্য প্রতিভাবান মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন সুপণ্ডিত ও ভাষাবিদ। তিনি ছিলেন ভাষাবিদ, খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং বাংলা গ্রামারে তার অবদান অনেক। প্রাচীন ভাষা ও সাহিত্য সম্পর্কে দুরূহ ও জটিল সমস্যার ঝুঁকিপূর্ণ ব্যাখ্যা ও বিশ্লেষণে তিনি অসামান্য পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা 2 খণ্ড, এগুলো তার লেখা, খুবই গুরুত্বপূর্ণ। এবং বাংলা ভাষা ব্যাকরণ তার উল্লেখযোগ্য গ্রন্থ। তার অন্যতম কালজয়ী সম্পাদনা গ্রন্থ বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। তাহলে বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান তার রচনা। শিশু পত্রিকা আঙ্গুর তারই সম্পাদনায় প্রকাশিত হয়, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। এছাড়া পাঠ্যপুস্তক, অনুবাদ এবং নানা মৌখিক রচনায় তিনি তার দক্ষতার পরিচয় দিয়েছেন। 13 জুলাই 1969 সালে ঢাকায় মোহাম্মদ শহীদুল্লাহ জীবনাসন ঘটে। কবি পরিচিতিটা তোমাদের নতুন বই থেকে পড়িয়ে দিলাম এবং যেখানের মধ্যে যে আমাদের যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমরা এই বই থেকে পড়বো, কারণ এখানে খুবই ভালোভাবে দেখা যাচ্ছে এবং তোমাদের এই লাইনগুলো দাগানো অনুসারে তোমরা চাইলে সুন্দর করে বইয়ে তুলে নিতে পারো। আমরা যদি পড়া শুরু করি, পল্লী গ্রামের শহরের মতো গায়ক বাদক নাটক না থাকলেও তার অভাব নেই। মানে এই যে গ্রামের মধ্যে সাধারণত শহরের মধ্যে গায়ক বাদক নাটক এগুলো বেশি থাকে, কিন্তু পল্লী গ্রামেও কিন্তু তার অভাব নেই। চারদিকে কোকিল, দোয়েল, পাপিয়া প্রভৃতি পাখির কলগান, নদীর কুলকুল ধ্বনি, পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিমায় হিলাধুলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূরণ করে দিচ্ছে। মানে এই যে বিভিন্ন রকম পাখির ডাক, বিভিন্ন রকম জিনিসের শব্দ, বিভিন্ন রকম প্রকৃতির বিষয়, এগুলা এই যে শহরের মধ্যে নায়ক বাদক নর্তক এগুলার অভাব পূরণ করে দিচ্ছে। আমি জানি এটা পড়ে তোমরা মজা পাবা না, কিন্তু তাও তোমাদের পড়তে হবে, কারণ সিলেবাসে এটা আছে এবং এখান থেকে কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসে সেটা আমি ইনশাআল্লাহ তোমাদেরকে দেখিয়ে দিব। পল্লীর ঘাটে মাঠে, পল্লীর আলো বাতাসে, পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। মানে পল্লী বলতে গ্রামের প্রতিটা বিষয়ের মধ্যে আমরা সাহিত্যের বিভিন্ন জিনিস দেখতে পাই, কিন্তু বাতাসের মধ্যে বাস করে যেমন আমরা ভুলে যাই বায়ু সাগরে আমরা ডুবে আছি, যেমন আমরা সবাই কিন্তু বাতাসের মধ্যে ভাসছি বা বাতাসের মধ্যে আছি, আমাদের সব সময় গায়ে বাতাস হাওয়া লাগছে, এরকম আমরা বাতাসে থেকে যেমন আমরা ভুলে গেছি যে আমরা বাতাসে ডুবে আছি, তেমনি পাড়া গায়ে থেকে আমাদের মনেই হয় না যে কত বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে। এই জন্য গ্রামের বিভিন্ন জিনিস তুমি দেখবে যে গ্রামের মধ্যে যখন মানুষ পানি থেকে গাছ তোলে বা গাছ কাটে তখন অনেকগুলো স্লোগান মানুষ দেয়, যে মারোটান হিয়া, এই ধরনের অনেকগুলো স্লোগান মানুষ দেয়। এগুলো কিন্তু পল্লী গ্রামের সম্পদ, কিন্তু আমরা সেখানে থেকে আমরা এগুলাকে ছোটখাটো বিষয় মনে করি এবং তাচ্ছিল্য করি। শ্রদ্ধেয় ডাক্তার দীনেশচন্দ্র সেন, যেমন শ্রদ্ধেয় ডাক্তার দীনেশচন্দ্র সেন, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। মৈমনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছেন। তিনি কি সংগ্রহ করেছিলেন? মৈমনসিংহ গীতিকা। সাহিত্যের কি এক অমূল্য খনি পল্লী জননীর বুকে কোণে লুকিয়ে আছে। সাহিত্যের কি এক অমূল্য খনি পল্লী জননীর বুকের কোণে লুকিয়ে আছে। সমুদয় পশ্চিমের সাহিত্য রসিক রোমারোলা পর্যন্ত মৈমনসিংহের মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছে। রোমারোলা হলো একটা বিশিষ্ট লেখা এবং যার লেখক সাহিত্যে নোবেল পেয়েছেন। তিনি পর্যন্ত এই বাংলার
যেমন ময়মনসিংহের মদিনা বিবির সৌন্দর্যে কি হয়েছেন, এই যে বাংলার প্রকৃতি নিয়ে তিনি মুগ্ধ হয়েছেন। মনসুর বয়াতির মতো আরও কত পল্লী কবি শহরের চক্ষুর অগোচরে পল্লীতে আত্মগোপন করে আছে। কে তাদের সাহিত্যের মজলিসে এসে জগতের সঙ্গে চেনাশোনা করিয়ে দিবে। মানে এখানে বলছে গ্রামের বিভিন্ন রকম মানুষ যারা পল্লীর বিভিন্ন বিষয় নিয়ে লেখেন, কথা বলেন, পল্লীর বিভিন্ন কিছু সম্পর্কে জানেন, তারা কিন্তু অনেক পেছনে পড়ে আছে এবং তাদেরকে কে এরকম লিখে এগুলো সংরক্ষণ করার কথা মনে করিয়ে দিবে। আজ যদি বাংলাদেশের প্রত্যেক পল্লী থেকে এইসব অজানা অচেনা কবিদের গাথা সংগ্রহ করে প্রকাশ করা হতো, তাহলে দেখা যেত বাংলার মুসলমান ও সাহিত্য সম্পদ কত ধনী। কিন্তু হায়, এই কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই। মানে এখানে তিনি বলছেন যে বাংলার পল্লীর এইসব বিষয়গুলো যদি কেউ সংগ্রহ করতে পারতো, কিন্তু কেউ তো এগুলা সংগ্রহ করে না। মানে আমরা যে সাহিত্য নিয়ে আমরা এত সম্পদশালী তা অনেকে জানে না, এবং এই বিষয়গুলো সংরক্ষণ করার জন্য স্বেচ্ছাসেবক দলও নাই। আমরা পল্লীগ্রামের বুড়ো বুড়ির মুখে কোনো ঝিল্লি মুখুর সন্ধ্যাকালে যেসব কথা শুনতে শুনতে ছেলেবেলায় ঘুমিয়ে পড়েছি, মানে আমরা আমাদের গ্রামের সময় দেখবে যে মারা অনেক ছোট ছোট গল্প বলতো, দাদিরা অনেক কিছু বলতো, সেগুলো শুনে শুনে আমরা ঘুমিয়ে যেতাম। সেগুলি না কত মনোহর, কত চমকপ্রদ। আরব্য উপন্যাসের আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, আলিবাবা 40 দস্যু প্রভৃতির চেয়ে পল্লীর উপন্যাসগুলোর মূল্য কম নয়। আমরা ছোটবেলায় অনেকেই এইটা শুনেছি, আলিবাবা 40 দস্যু, এই গল্পটা আমরা অনেকেই শুনতাম, কিন্তু এই গল্পের মতেও বাংলা উপন্যাসের রূপকথাগুলোও কিন্তু অনেক কম নয়, ওইগুলাও অনেক সুন্দর, অনেক শুনতে ভালো লাগে। আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে সেগুলো বিস্মৃতির অন্তল গর্ভে তলিয়ে যাচ্ছে। মানে এই বর্তমানে আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থার কারণে এগুলো আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। এখানকার শিক্ষিত জননী সন্তানকে আমরা রাখালের পিঠা গাছের কথা, রাক্ষসপুরীর ঘুমন্ত রাজকন্যার কথা বা পঙ্খিরাজ ঘোড়ার কথা শোনান না। মানে এই শহরের যে শিক্ষিত জননী বা মারা আছেন, তারা ছেলেদেরকে এইসব গল্পগুলো শোনান না। তাহাদের কাছে বলেন আরব্য উপন্যাসের গল্প কিংবা লেম্বাস টেলস ফ্রম শেক্সপিয়ার এর গল্পের অনুবাদ। মানে আমাদের যে মারা শিক্ষিত জননীরা আছেন, তারা এই ধরনের ইংরেজি অনুবাদক গল্পগুলো আমাদেরকে শোনাতে চান। বাংলার যে পল্লীগ্রামের অনেক ছোট ছোট গল্প আছে সেগুলো বলেন না। ফলে কোনো সুদূর অতীতে সাক্ষী স্বরূপ এই রূপকথা নষ্ট হয়ে অতীতের সঙ্গে আমাদের সম্বন্ধ লোপ করে দিচ্ছে। মানে আমাদের পেছনে যে আমাদের গ্রামীণ যে বিষয়গুলো জড়িত, অনেক বেশিভাবে জড়িত, সেগুলো আস্তে আস্তে লোপ মানে কমে যাচ্ছে। যদি আজ বাংলার সমস্ত রূপকথার সংগ্রহিত হতো, তবে কোনো প্রত্নতাত্ত্বিক গবেষণা করে দেখিয়ে দিতে পারতেন যে বাংলার নিভৃত কোণের কোনো কোনো পিতামহী মাতামহীর গল্প ভারতীয় উপন্যাসের অন্য প্রান্তে কিংবা ভারত উপন্যাসের বাইরে সিংহল, সুমাত্রা, জাভা, কম্বোডিয়া প্রভৃতি স্থানে এমনইভাবে প্রচলিত আছে। তিনি বলছেন এই যে আমাদের যে লেখাগুলো বা আমাদের পল্লীগ্রামের যে বিষয়গুলো, সেগুলো যদি কোনো প্রত্নতাত্ত্বিক গবেষণা করে সংগ্রহ করতেন, তাহলে পৃথিবীর বিভিন্ন জায়গায় সেগুলাকে রাখা হতো এবং ওরাও বিদেশি গল্পের মতো, আমরা যেমন বিদেশি গল্প পড়ি, ওরাও আমাদের এগুলো পড়তো। হয়তো এশিয়ার বাইরে ইউরোপেও লিথুনিয়া কিংবা ওয়্যারলেসের কোনো পল্লী রমণী এখন হুবহু বা কিছু রূপান্তরিকভাবে সেই উপকথাগুলো তার ছেলেপুলে বা নাতিপুতিকে শোনাচ্ছেন। মানে এই যে আমাদের গল্পগুলো আছে, হয়তো কেউ ইউরোপ বা বিদেশি যারা আছেন, ওরা তাদের নাতিপুতিকে এইসব আমাদের গল্পগুলো অথবা আমাদের গল্পগুলোকে কিছুটা পরিবর্তন করে তারা তাদেরকে শোনাচ্ছেন। কে আছে এই উপকথাগুলো সংগ্রহ করে অবাস্তম্ভাবী ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। মানে এই যে আমাদের এত জিনিসগুলো আছে, এগুলা কে আছে যারা সংগ্রহ করবে এবং এগুলাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে? ইউরোপ আমেরিকা দেশ বড় বড় বিদ্বানদের সভা আছে। মানে ইউরোপ আমেরিকার মধ্যে বড় বড় বিদ্বানদের সভা থাকে, যাকে আমরা বলা হয় ফোকলার সোসাইটি। মানে যা এই যেখানে বড় বড় বিদ্বানরা বসে, ওই সভাগুলোকে বলা হয় ফোকলার সোসাইটি। তাদের কাজ হচ্ছে ওইসব সংগ্রহ করা এবং অন্য সভ্য দেশের উপকথার সঙ্গে সাদৃশ্য নিয়ে বিচার করা। মানে তাদের কাজই হচ্ছে এগুলো নৃতত্ত্বের মূল্যবান উপকরণ বলে পণ্ডিত সমাজে গৃহীত। মানে এগুলো নৃতত্ত্বের মূল্যবান উপকরণ বলে পণ্ডিত সমাজ তা গ্রহণ করে। শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি ঠাকুরদার থলে যথেষ্ট নয়,
মানে এই যে তারা এগুলা লিখতেন, আমরা তো এগুলো কম পড়িনি বা ছোটবেলায় আমরা কম দেখিনি, সবসময় কার্টুন দেখলে যে ঠাকুমার ঝুলি দেখবো, এগুলো খুবই অসাধারণ লেখা, কিন্তু এগুলা সংগ্রহ কেউ করছে না। বাংলাদেশের সমস্ত উপকথা এক জায়গায় জড়ো করলে বিশ্বকোষের মতো কয়েক বালামে তার সংকুলন হতো না। মানে বিশ্বকোষের বালামগুলো তো আমরা অনেক বড় বড় দেখি, বাংলার এই উপকথাগুলো যদি কেউ সংগ্রহ করত তাহলে সেগুলো এরকম বড় বড় বালামেও কি হতো না, জায়গা হতো না। আমরা শেক্সপিয়ারে পড়েছি রাক্ষসদের বাধা বলি হচ্ছে ফি, ফিও, ফ, ফাং, স্মেল দ্য ব্লাড অফ এ ব্রিটিশ ম্যান। এর সঙ্গে তুলনা করে পল্লীর হাউ মাউ খাউ মানুষের গন্ধ পাও এর সাদৃশ্য হলো কোথা থেকে? কোথা থেকে? তবে কি একদিন এই সাদা ইংরেজ ও এই কালো বাঙালির পূর্বপুরুষগণ ভাই ভাই রূপে একই তাঁবুর নিচে বাস করত? সে আজ কতদিনের কথা কে জানে। আমরা কথায় কথায় প্রবাদ বাক্য জুড়ে দেই, দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই। এই যে এই দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই, এটা একটা প্রবাদ বাক্য। এটা কি বাক্য? প্রবাদ বাক্য। এটা খুবই ইম্পর্টেন্ট যে এটা কোন বাক্য সেটা থেকে প্রশ্ন আসে। ধরি মাছ নাই ছুঁই পানি, আপনি বাঁচলে বাপের নাম, এগুলো তিনোটাই হলো কি? প্রবাদ বাক্য। কি প্রবাদ বাক্য? খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসতে পারে। এইরকম আরও কত কি। তারপর ডাকের কথা আছে, খনার বচন আছে। তাহলে ডাকের কথা, খনার বচন। এখানে একটা খনার বচন দেওয়া আছে, সেটা যদি আমরা দেখি, কলা রুয়ে না কেটো পাতা, তাতেই কাপড় তাতেই ভাত। তাহলে এটা একটা খনার বচন। এটা একটা কি? খনার বচন। খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে এগুলো দেখবে। প্রবাদ বাক্য এবং ডাক ও খনার বচনে কত যুগের ভুয়ো দর্শনের পরিপক্ক ফল সঞ্চিত হয়ে আছে, কে তা অস্বীকার করতে পারে? শুধু তাই নয়, জাতির পুরনো ইতিহাসের অনেক গোপন কথাও এর মধ্যে খুঁজে পাওয়া যায়। মানে আমাদের যে জাতি আছে তাদের অনেক পুরনো কথা এখানের মধ্যে থেকে আমরা খুঁজে পাই। আমরা আজও বলি পিডিও বসে পোড়ার খবর। এই প্রবাদ বাক্যে সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন পান্ডুয়া বঙ্গের রাজধানী ছিল। তাহলে এই কথাটা কখনকার সময়ের জিনিস মনে করিয়ে দেয়? যখন পান্ডুয়া বঙ্গের রাজধানী ছিল। খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে এটা আসার সম্ভাবনা অনেক বেশি। এর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখছি, তোমাদের যদি এসএসসি লেভেলের দাগানো বই প্রয়োজন হয়, তোমরা আমাদের বইগুলো দেখেই বুঝতে পারছো যে কি পরিমাণ এবং গুছালো আকারে দাগানো আছে, কি কি পরীক্ষা আসে, কোন লাইন থেকে প্রশ্ন আসে। ইনশাআল্লাহ হুবহু সেখান থেকে 100% কমন থাকবে। শুধু বাংলা প্রথম বা বাংলা দ্বিতীয় বই নয়, সব ধরনের বই আমাদের কাছে দাগানো আকারে আছে। তোমরা যদি নিতে যাও খুবই অল্প দামে বইগুলো নিতে পারবে। এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিয়ে আমাদের থেকে বইগুলো কালেক্ট করতে পারবে। অলরেডি অনেকেই নিয়েছে, আশা করছি তোমাদেরও কাজে লাগবে। এই প্রবাদ বাক্য, তাহলে আমরা এটা যে পেলাম এটাও একটা প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য মনে রাখবে। এবং তখন বাংলা রাজধানী ছিল কি? পান্ডুয়া বঙ্গের রাজধানী ছিল। ডাক, খনার বচন, বচনগুলি সংগ্রহ তাদের চিরকাল জীবন্ত করে রাখবে। তারপর ধরুন ছড়ার কথা, তাহলে এখন এটা ছড়া। এটা কি? ছড়া। এমসিকিউতে যদি আসে রোদ হচ্ছে পানি হচ্ছে, আমরা তো এখানে বৃষ্টি পড়েছিলাম, আমি ঠিক বলতে পারছি না যে এটা শব্দই ভুল আছে নাকি এভাবেই পড়ে। রোদ হচ্ছে পানি হচ্ছে, খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। তোমরা আমাকে এটা একটু কমেন্ট করে জানাবে যে এটা কি আসলে ঠিক আছে কিনা। এর সঙ্গে সঙ্গে তাহলে আমরা এটা জানলাম কি? ছড়া। কথায় কথায় ছেলে মেয়েরা ছড়া কাটতে থাকতো। রোদের সময় যখন বৃষ্টি হয় অমনি তারা সম্মন স্বরে ঝংকার দিয়ে ওঠে। এর সঙ্গে সঙ্গে মনে করুন মায়ের সেই ঘুম পাড়ানির গান, সেই খোকাখুকির ছড়া, এগুলি সরস প্রাণের জীবন্ত উৎস। তাহলে এই যে এগুলো আছে, এগুলো হলো সরস প্রাণের জীবন্ত উৎস। খুবই বেশি গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো ভালো করে পড়ার চেষ্টা করবে। আমি জানি এটা পড়ে মজা পাচ্ছ না, কিন্তু কিছু করার নেই, পরীক্ষার জন্য পড়তে হবে। কিন্তু আজ দুঃখে ধন্য প্রাণে সুখ নেই, ছড়াও ক্রমে লোকে ভুলে যাচ্ছে। কে এগুলিকে বইয়ের পাতায় অমর করে রাখবে? মানে কবি বলছে বা লেখক বলছে যে এগুলা কে আসলে সংগ্রহ করবে?